জুলাই সনদের অধীনে নির্বাচন চায় জামাত, গণপরিষদ নির্বাচন দাবি এনসিপির। এখন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি। ডাকসুর ফরহাদের প্রার্থিতার বিরুদ্ধে রিট, শিবিরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। নবীনদের রাকসু ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে ছাত্র দলের বিক্ষোভ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ, 144 ধারা জারি। প্রভিসি, প্রক্টর সহ আহত অর্ধশতাধিক, ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ। জনপদের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এখনো ভোটের পরিবেশ তৈরি হয়নি অভিযোগ করে জুলাই সনদের অধীনে নির্বাচন দাবি করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেছেন তাহের। বিকেল 4:15টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন দলটির 4 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন সহ বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এদিন বিকেল 5:30টার দিকে যমুনায় আসেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। এরপর বিএনপি নেতাদের সঙ্গে হবে বৈঠক। দাওয়াত বা আমন্ত্রণে আমরা এখানে এসেছি। জুলাই চার্টার এটা ওনারের সাবজেক্ট এবং এটা হইতে হবে, কিন্তু এটা অর্জন না করে নির্বাচনের ট্রেন ছেড়ে দেওয়াটা ভুল সিদ্ধান্ত। সেটা যেন অবশ্যই আইনের ভিত্তির মাধ্যমে এখনই কার্যকর করে। আমরা চার্টারের পূর্ণ বাস্তবায়ন চাই এবং এই চার্টারের ভিত্তিতে আগামী নির্বাচন হইতে হবে। বাংলাদেশের দীর্ঘ 55-54 বছরের যে রাজনৈতিক সংকট, যে একক ব্যক্তিকেন্দ্রিক যে স্বৈরতান্ত্রিক মনোভাব কিংবা কাঠামো গড়ে উঠছে, সেটার স্থায়ী সমাধানের জন্য আমরা মনে করি আগামী নির্বাচনটি গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে এবং সেটা নতুন সংবিধান প্রণয়ন করবে। নানা শর্ত দিয়ে কিছু দল পরিকল্পিতভাবে নির্বাচনে বাধা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোট বানচালের ষড়যন্ত্র রুখতে মতকে প্রশ্রয় না দেওয়ার আহ্বান তার। বলেন, অন্তর্বর্তী সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে তত দুর্বল হয়ে পড়বে। কোন রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে তাদের দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য নানা শর্ত আরোপ করছে এবং এই শর্ত আরোপ করে নির্বাচনের পথে হয়তোবা পরিকল্পিত উপায়ে বাধার সৃষ্টির অপচেষ্টা করছে বলে বহু মানুষ এরই ভিতরে ভাবতে শুরু করেছেন। ভাড়া বাসায় দেরি করে ঢোকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের জেরে দফায় দফায় সংঘর্ষে জড়ালো শিক্ষার্থী আর স্থানীয়রা। আর এতে প্রক্টর ও প্রভিসি সহ অর্ধশতাধিক শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন। সংঘর্ষের জেরে 144 ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে সেনাবাহিনী ও পুলিশ। লাঠিসোঁটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ। রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকা। দেরিতে বাড়িতে প্রবেশ করা নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে বাড়ির দারোয়ানের বিরুদ্ধে। এরই জেরে শনিবার গভীর রাতে সংঘর্ষের পর রোববার দুপুরে ফের সংঘাতে জড়ায় শিক্ষার্থী ও স্থানীয়রা। পুলিশ আর্মি কেউ উপস্থিত থাকতো তাহলে হচ্ছে এত আহত হতো না। আমরা কোন জগতে আছি? সকল ছাত্রলীগের ক্যাডাররা, সকল বড় বড় ক্যাডাররা এখানে ঢুকে হেলমেট পরে। এ ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট বাজারের পূর্বসীমা থেকে রেলগেট পর্যন্ত 144 ধারা জারি করে প্রশাসন। সংঘর্ষের পর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবির। প্রক্টরের পদত্যাগ দাবি করেছে গণতান্ত্রিক ছাত্রজোট। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা ও প্রশাসনের নিশ্চুপ থাকার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। ছাত্র সংসদ নির্বাচনের খবর।
ছাত্র সংসদ নির্বাচনের জমজমাট প্রচারণার মধ্যেই শিবির সমর্থিত SM ফরহাদের প্রার্থীদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট হয়েছে। এদিকে শিবির সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধির লঙ্ঘনের অভিযোগ করেছে ছাত্রদল। নির্বাচন নিয়ে প্রার্থীদের ভাবনা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে বইছে নির্বাচনী হাওয়া। ভোটাররা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য, আর প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন, ঘোষণা করেছেন ইশতেহার। প্রার্থীদের ভাবনা জানবো আজ আমরা। আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান, পাশাপাশি আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি পদপ্রার্থী বিনিয়ামিন মোল্লা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আপনারা প্রচারণা খুবই ব্যস্ত সময় পার করছেন, তার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। শুরু করতে যাই আবিদুল ইসলাম খান, আপনাকে দিয়েই যদি বলতে চাই যে প্রথম থেকেই কিন্তু আপনারা এক ধরনের অভিযোগ করে আসছেন আপনাদের প্রতিপক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের। তো আজও দেখলাম আপনারা সেই অভিযোগটি করলেন আচরণবিধি লঙ্ঘনের। আসলে প্রতিদিনেই কেন একটি অভিযোগ করতে হচ্ছে বা এই সমস্যাটির সমাধান হচ্ছে না কেন? ধন্যবাদ আপনাকে, কিন্তু কথা হচ্ছে যে কোনো ভূমিকায় যেতে চাই না। সরাসরি যদি বলতে চাই যে অভিযোগগুলো আমরা করেছি, সেই অভিযোগগুলো কোনোটাই কিন্তু হচ্ছে যে আচরণবিধি আচরণবিধিতে এগুলোর কোনো গ্রহণযোগ্যতা কোনোটারই নেই, যার কারণে কিন্তু আমাদের অভিযোগগুলো করতে হচ্ছে। কারণ আপনি হচ্ছে যে ইতিমধ্যেই আপনি দেখেছেন যে হচ্ছে যে একটা হচ্ছে যে শিবির সমর্থিত যে প্যানেল, সেই প্যানেল গতকালকে একটা কোচিং সেন্টারে গিয়ে তার ভোট চেয়ে আসছে, যেটা তাদেরই সাবেকদের দ্বারা পরিচালিত, এমনকি সেখানে তাদের তত্ত্বাবধানে উপঢৌকন এবং উপহার সামগ্রী প্রদান করা হয়েছে, যেটা কোনোভাবেই কিন্তু নির্বাচনের আচরণবিধির সাথে কোনোভাবেই সেটা যায় না। সেটা আমরা জানিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছি আমরা, দেখি বিশ্ববিদ্যালয় প্রশাসন কী নেয়। তাছাড়াও আর অভিযোগ আজকে সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টে আমরা দেখেছি যে হচ্ছে যে যেখানে ক্লাসরুমের ভিতরে প্রচারণা সরাসরি নিষিদ্ধ, সেখানে গিয়ে দেখলাম যে ওই তাদের যে শিবির সমর্থিত প্যানেল, সেই প্যানেলেরই মেম্বার গিয়ে হচ্ছে যে মাইকে ভোট চাচ্ছে, যেটা কোনোভাবেই আপনার হচ্ছে যে আচরণবিধির সাথে যায় না। তারপর হচ্ছে যে আমরা আরও দেখতে পেলাম, সেটা হচ্ছে যে গতকালকে বটতলায়, ঐতিহাসিক বটতলায়, যেখান থেকে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের, সেখানে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধকে কটাক্ষ করা হয়েছে। আবার ওই প্যানেলেরই হচ্ছে যে স্বাধীনতা সংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক যে সম্পাদক, সে সরাসরি বলছে বিভিন্ন যে হচ্ছে যে ভিন্ন যে গোষ্ঠীগুলো আছে তাদের যে অবদান, সে অবদানকে সরাসরি অস্বীকার করা হয়েছে। তো এবং ওই প্যানেলেরই একজন সদস্য ছিল যে হচ্ছে যে আপনার এদের প্যানেল মনোনয়ন দিয়েছে, সে কিন্তু হচ্ছে যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে মন্তব্যটা এখন না, পূর্বে কটাক্ষ করেছিল, তাকে প্লেন ছিনতাইকারী বলা হয়েছে। তাই এই যে একদিকে হচ্ছে যে আপনি আচরণবিধি লঙ্ঘন করছেন, আরেকদিকে একই প্যানেল এখনও পর্যন্ত, বিশেষ করে এখনও পর্যন্ত প্রায় তিনটা অভিযোগ এসেছে শুধুমাত্র স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের কটাক্ষর যে ব্যাপারে, সেখানে প্রায় 3টা অভিযোগ এসেছে একই প্যানেল থেকে। প্রশাসন এখনও পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনও পর্যন্ত গ্রহণ করে নাই, সেটা বিষয় না। তাছাড়া আরও কিছু বিষয় আছে, সেই বিষয় হচ্ছে যে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী সংসদ যে গ্রুপটা, শিক্ষার্থী সংসদ 1, শিক্ষার্থী সংসদ 2, অনবরত প্রপাগান্ডা ছড়াচ্ছে, অনবরত। এবং ওই যে গ্রুপ, সেই গ্রুপের এডমিন মডারেটররা সারা হচ্ছে আপনার ক্যান্ডিডেট, এবং অপোনেন্টের বিরুদ্ধে এরা অপপ্রচার চালাচ্ছে। আবার অপোনেন্ট যখন নিজেদেরকে জাস্টিফাই করার জন্য পোস্ট দিচ্ছে, সেগুলোকে অ্যাকসেপ্ট করা হচ্ছে না, নিজেদের প্রচারণা নিজেরা চালাচ্ছে। সব কিছু মিলে এখনও পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ডটা নাই, সেজন্য অভিযোগ করতে হবে, এটা স্বাভাবিক ব্যাপার। আমাদেরকে জানাতে হবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য। আমরা তো দীর্ঘ সময় ধরে মাঠেই আছি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য, সেটা জাতীয় নির্বাচন হোক আর কিংবা ডাকসু হোক। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে আরও একটি হচ্ছে যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা হচ্ছে যে আমি আপনার কাছে আসবো আবিদ, একটু ইয়ামিনকে একটু শুনতে চাই। আমি আপনার কাছে আবারও আসবো একটু। ইয়ামিন, আপনাকে দিয়েও একই প্রশ্ন। আসলে আপনারাও তো প্রতিদিনই সংবাদ সম্মেলন করছেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করছেন। নির্বাচন কমিশন আসলে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে নির্বাচন কমিশন কতটুকু শক্ত ভূমিকা রাখতে পারছে বলে আপনাদের মনে হচ্ছে? তাদের ভূমিকাটা আপনারা কিভাবে দেখছেন? প্রথমেই আমাদের যে প্যানেল ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ থেকে সবাইকে শুভেচ্ছা জানাবো। আমাদের প্যানেলের যে স্লোগান, সেটি হচ্ছে নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। আমাদের ভিশন 1 স্টুডেন্ট 1 বেড 1 টেবিল। তো আপনি যে প্রশ্নটি করলেন, দেখেন আচরণবিধি সর্বপ্রথম কারা ভেঙেছে?
আচরণবিধি মোটা দাগে যদি আমরা আসি, প্রথম ছাত্রদলের জিএস ক্যান্ডিডেট উনি একদম সেখানে গিয়ে স্লোগান দিলেন। উনি বলেছেন যে প্রথম নির্বাচন করছি, এটা বুঝতে পারি নাই, ঠিক আছে। তারপরে ছাত্রদলের যে ভিপি ক্যান্ডিডেট উনি একদম লাইব্রেরিতে প্রচারণা চালাইতে গেলেন, এবং সেখানে দেখলাম যে এক সাইড থেকে একজন বলছে যে আপনি লাইব্রেরির ভিতরে প্রচারণা কেন চালাচ্ছেন। তো উনি সেখানে বলছেন যে কেন, আমি কি প্রচারণা চালাতে পারি না? মানে যেটা ভুল হয়ে গেছে সেটা তো আমি, যে হ্যাঁ ভাই এটা আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে, আপনারা যদি এটাকে অ্যাকসেপ্ট না করেন তাহলে আমি দুঃখিত, আমি করব না। ভিডিওটা আছে। আবিদ, আমি আমার কাছে আপনার কাছেও আসবো। আবিদ, আমি আপনার কাছেও আসবো। আবিদ, আমি আপনার কাছে আসবো। আবিদ, আমি আপনার কাছে আসবো। আবিদ, আমি আপনার কাছে আসবো, প্লিজ। আমি আপনারটা শুনবো। আবিদ, আবিদ, আমি আপনারটা শুনবো, আপনাকে পর্যাপ্ত সময় দেবো, আপনারটা অবশ্যই শুনবো। এটা ছাত্রদলের স্টাইল হতে পারে না ভাই। আমরা একসাথে লড়াই সংগ্রাম করছি, সেই সহনশীলতা জায়গাটা আমার কাছে তো প্রমাণ আছে। আমি ভিডিও দেব। আবিদ, আমি আপনারটা শুনবো। আবিদ, আমি আপনারটা শুনবো, প্লিজ। সেই ধরনের কোনো ঘটনার মুখোমুখি আমি এই যে আমার কাছে ভিডিও আছে, আমি ভিডিও দেব। হ্যাঁ, আমার কাছে ভিডিও আছে, তো আমরা অবশ্যই সেটা দেখব। আপনি যদি আপনার বক্তব্যটি একটু যদি কন্টিনিউ করেন, কারণ আমাদের সময়ের স্বল্পতা আছে। আপনাদের দুজনকেই একটু অনুরোধ করব, কারণ আমাদের সময়ের স্বল্পতা আছে। সবাই আপনার কাছে যখন যাব তখন অবশ্যই আপনি তার জবাবটি দিবেন। আচ্ছা, আমি এখানে চ্যালেঞ্জ করে বলতেছি, আমি এই ভিডিওটা আমি আপনাদের কাছে দেব। আমি ভিডিওটা আপনাদের কাছে দিব। আমি বারবার বলছি কিন্তু যে আপনি কথা বলার সময় তো আমি কথা বলি নাই ভাই। আপনি কেন আরেকজনের কথা সহ্য করতে পারেন না? এরকম যদি অসহিষ্ণু হন, আমি যদি মিথ্যা, আবিদ, আমি আপনার কাছে আসবো, প্লিজ। আপনি পরে দিয়েন যে হ্যাঁ ইয়ামিন মোল্লা মিথ্যা বলছে, উনি ভিডিও দেখাইতে পারে নাই। না, আমাদের ইতিহাসে কোনো কাট করে কোনো কিছু করে মানুষকে ফেব্রিকেট করার ইতিহাস নাই। আবিদ, আমি আপনার কাছে আসবো। আবিদ, আমি আপনার কাছে আসবো। না, আমি আসলে হতবাক হয়ে যাচ্ছি যে এরকম অসহিষ্ণুতা যদি থাকে তাহলে মানে কিভাবে আমরা আসলে সামনের দিনে বিশ্ববিদ্যালয়ে একই সাথে একটা গণতান্ত্রিক পরিবেশে আমরা একসাথে থাকবো। তো যে জায়গাটায় আসতেছিলাম যে এইটাই আর কি, যে আপনি দেখতেছেন না যে এইভাবে করে যেটাকে বলা হয় চোরের মায়ের ঘর বড় গলা আর কি। নিয়ম ভাঙবেন, আচরণবিধি ভাঙবেন, আবার বলবেন যে আপনি মিথ্যা বলতেছেন। ঠিক এই যে একদিন বাড়ানো হয়েছে মনোনয়নের, কাদের জন্য বাড়ানো হয়েছে সবাই জানে, স্টুডেন্টরা বোঝে, সবাই জানে, একটা ছাত্র সংগঠনের জন্য বাড়ানো হয়েছে। আবার দেখলেন যে লাইব্রেরিতে ঢুকে আপনার হচ্ছে প্রচারণা চালানো, এটা কি আচরণবিধি ভঙ্গ না? আমার প্রশ্ন ছিল নির্বাচন কমিশন কি এখানে আসলে নির্বিকার বা কোনো ধরনের ভূমিকা নিতে পারে? আবার দেখেন যে এখানে যখন আপনার হচ্ছে নির্বাচন কমিশন থেকে ওনারা প্রচারণার দিন ওনারা আনুষ্ঠানিকভাবে আমাদের সাথে মত বিনিময় করলেন, সাথে সাথে আপনারা দেখলেন যে একটা ছাত্র সংগঠন ওরা সব জায়গায় ফেস্টুন টানিয়ে দিল। তার সাথে সাথে আরও তাদের দেখা দেখে অনেকেই দিয়েছে। আমি তখন সাথে সাথে স্যারকে ফোন দিয়েছি যে স্যার, আমি কারো সরানোর পক্ষে কিন্তু বলি নাই, সরানোর জন্য বলি নাই, বলছি স্যার এটা যদি নিয়মে থেকে থাকে তাহলে বলেন, আমরাও করব। আর যদি না থেকে থাকেন আপনারা সবারগুলো সরান। কিন্তু এই ফেস্টুন সরানোর জন্য ওনাদের 24 ঘন্টা টাইম লেগেছে। তাহলে এইভাবে করে যদি ওনারা মানে এরকম পক্ষপাতিত্ব করে, সামনে নির্বাচনে আরও অনেক কার্যক্রম রয়েছে, নির্বাচনের ভোট গণনা আছে। আবার এখন যেটা দেখলাম যে ওনারা একদম ধারাবাহিকভাবে বন্ধ দিয়ে দিলেন। হ্যাঁ, বন্ধ দিয়ে দিলে তো স্বাভাবিকভাবে অনেক শিক্ষার্থীরা তো ক্যাম্পাসে নাও আসতে পারে। বুঝতে পেরেছি। আপনার কাছে আবারও শুনবো। আবিদ, আপনি যেমনটি বলছিলেন যে ইয়ামিনের অভিযোগের বিষয়ে, পাশাপাশি ছাত্র শিবির থেকে বলা হচ্ছে যে আপনারা আসলে অভিযোগই শুধু ক্রমাগত করে যাচ্ছেন, আপনাদের প্রচার করার মতো পর্যাপ্ত জিনিস নেই, সেই কারণে আপনারা অভিযোগ করে যাচ্ছেন। সেই প্রশ্নের প্রত্যুত্তরে আপনি কি বলবেন? দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে চমক দেখিয়েছে যখন প্যানেল ঘোষণা করেছে, আমরা কিন্তু সিলেক্টেড হয়ে এখানে নির্বাচন করতে আসি না। আগে আমাদের পার্টি, আমাদের যে সংগঠন, সেই সংগঠন আগে অভ্যন্তরীণভাবে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে ভোটাভুটির মধ্য দিয়ে আমরা সেখানে জিতেছি। আগে অভ্যন্তরীণভাবে সেখানে আমরা জয়ী হয়েছি, ইলেক্টেড হয়েছি, এরপরে আমরা সেখানে ডাকসুতে নির্বাচন করতে এসেছি। আমাদের যে অপরাজয় বাংলার পাদদেশ থেকে আমাদের যে ঘোষণা ছিল ডাকসু নির্বাচনের, প্যানেল ঘোষণার যে দৃষ্টান্ত ছিল, এটা ছিল
বাংলাদেশের ইতিহাসে অনন্য নজির, যার ফলশ্রুতিতে ওইখানে আমাদের অ্যাপ্রোচ, আমাদের হচ্ছে যে প্যানেল ঘোষণার যে সিস্টেম, এটার মধ্য দিয়ে সেদিনই গোটা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করেছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল। সেই প্যানেলকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে বিভিন্নভাবে এই প্যানেলের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হচ্ছে। আমি বেনিয়ামিন মোল্লা ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমি আপনার যখন আপনি বলেছেন আমি লাইব্রেরিতে গিয়েছি ততক্ষণ পর্যন্ত আমি চুপ ছিলাম। যখন আপনি বলেছেন একটা লাইব্রেরির ছেলে আমাকে বলছে যে ভাই আপনি কেন লাইব্রেরিতে এসেছেন, তখন আমি এর প্রত্যুত্তর অন্যভাবে দিয়েছি, আরে ভাই আমার তো বিশ্বাস করেন, আমি আপনাদের সকলকে সাক্ষী রেখে বলছি এই ধরনের কোনো ঘটনার মুখোমুখি আমি হইনি। সেদিন আমি অমর 21 হলে আমি দুপুরে আমি খেতে গিয়েছিলাম, আমার যে প্যানেল ছিল প্যানেলের ছেলেদের সাথে আমি খেয়েছি। তো একজন ছেলে আমাকে বললো যে ভাই আমাদের লাইব্রেরিটা একটু দেখে যান না। আমিও তো ইশতেহার প্রণয়নের জন্য বিভিন্ন জায়গায় ভিজিটে যাচ্ছি, আমার ইশতেহারে অনেক কিছু আমাকে তুলে আনতে হবে। ইতিমধ্যে আমরা আমাদের ইশতেহার অনেক কিছু তুলে নিয়ে আসি। ওই ইশতেহারে তুলে আনবার জন্য আমি বিভিন্ন জায়গায় কয়েকদিন কিন্তু টানা আমার দায়িত্বই ছিল আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো। তবে অমর 21 হলের যে লাইব্রেরিতে যাওয়ার টার্গেট কিন্তু আমার ছিল না। তো ইনস্ট্যান্ট আমাকে বললো, আমি এডমিশন টেস্টে ক্লাস নেওয়ার কারণে সব জায়গায় আমার স্টুডেন্ট মোটামুটি আছে, পরিচিত স্টুডেন্ট আছে, বলে যে ভাই আমার লাইব্রেরিটা একটু দেখে যান। তখন আমি বললাম সকল সাংবাদিক যারা উপস্থিত, এখানে সাংবাদিক ছিল, আপনি জিজ্ঞাসা করবেন একজনকে, আমি একটা মোবাইল সাংবাদিককে পর্যন্ত আমি এটার ভিতরে ঢুকতে দেন, সবাইকে বলছি আপনারা এখানে দাঁড়িয়ে থাকবেন, জাস্ট আমি ঘুরে লাইব্রেরি জাস্ট দেখে আসবো। ভিতরে ঢুকছি, অনেকে পরিচিত ছিল, জাস্ট সালাম দিছে, এরপরে সাথে সাথে আমি এখান থেকে বেরিয়ে গেছি। উপস্থিত কোনো স্টুডেন্টের সাথে এই নিয়ে কোনো মত পার্থক্য কিন্তু দ্বন্দ্ব কিংবা তারও আমার দ্বারা বিন্দু পরিমাণ ডিস্টার্ব ফিল হয়নি। আমি লাইব্রেরিতে গিয়েছি, এর বিরুদ্ধ আছে, দেখেছেন প্রচার হয়েছে, আমি লাইব্রেরিতে গিয়েছি, কিন্তু এই যে মতানৈক্য হয়েছে কোনো স্টুডেন্টের সাথে যে ভাই আপনি লাইব্রেরিতে কেন এসেছেন, প্রতি উত্তরে আমি তার সাথে কোনো মিসবিহেভ করেছি, এই ধরনের কোনো ঘটনার সম্মুখীন ভাই আমি হয়নি। তাহলে বেনিয়ামিন মোল্লা ভাই কেন আমাকে এই মিথ্যা দিয়ে আমাকে মোকাবেলা করতে হবে? অসংখ্য সত্য আছে যেগুলি দিয়ে আপনারা মোকাবেলা করতে পারেন। এই জন্য আমি, আরে ভাই আপনার ভিডিও আছে, কিন্তু যেখানে বলছে ভাই আপনি লাইব্রেরিতে কেন আছেন, এই ধরনের কোনো কথার মুখোমুখি সাধারণ শিক্ষার্থীদের হয়নি। এই জন্য আশেপাশের যে সংগঠন কিংবা যারা আছে, যারা আমরা অভিযোগ করছি, বলছি আজকে যে অভিযোগগুলো করছি, যেই জিনিসগুলো আমি দিয়েছি প্রত্যেকটারই তো তথ্য প্রমাণ আছে। সোশ্যালজিতে গিয়ে প্রচারণা চালাচ্ছে, যেটা যে প্রচারণা লেভেল। আপনার কাছে আবারও আসবো আমি। দর্শক, আমরা বাকি অংশটুকু একটু আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে দেখতে চাই। ইয়ামিন মোল্লা, আপনি বলছিলেন কি অভিযোগের বিষয়ে আপনার? ডাকসু নির্বাচনের আলোচনা নিয়ে আমরা সরাসরি ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আর এই ডাকসু নির্বাচনী আলোচনার বাকি অংশ দেখতে চোখ রাখুন সময় টেলিভিশনের ফেসবুক পেজে। কাল একই সময়ে ডাকসু নির্বাচন নিয়ে থাকছে আলোচনা। নড়াইলে নিখোঁজের 8 ঘন্টা পর উদ্ধার হলো 8 বছরের এক শিশু। এ ঘটনায় জড়িত নারীসহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় শনিবার রাত 8:46 নড়াইলের লোহাগড়ার ঘাগা গ্রামে চাচা উজ্জ্বল শেখের দোকানের সামনে খেলছিল মেজবা ও তার চাচাতো ভাই সাইদ। কিছুক্ষণ পর উজ্জ্বল শেখের সঙ্গে হেঁটে চলে যায় দুজন। তবে শিশু সাইদ ফিরে আসলো, নিখোঁজ ছিল মেজবা। 8 ঘন্টা পর তাকে উদ্ধার করা হয়। অপহরণ করে ঢাকায় নেওয়া হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। গাইবান্ধায় স্বামীর সহায়তায় নববধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূল হত্যাসহ আটক 7 জনের মধ্যে 6 জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। তবে রিপোর্ট ছাড়াই পুলিশ অভিযুক্তদের ছেড়ে দেওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্বজনরা। এদিকে নির্যাতিতা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ধর্ষণের আলামত ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। জনপদ সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। জুলাই সনদের অধীনে নির্বাচন চায় জামাত। গণপরিষদ নির্বাচন দাবি এনসিপির। এখন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি। ডাকসুর ফরহাদের প্রার্থিতার বিরুদ্ধে রিট, শিবিরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। নবীনদের রাকসু ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে ছাত্র দলের বিক্ষোভ। এই ছিল আমার কাছে থাকা জনপদ সময়। সঙ্গী থাকুন সময়।